গুড মর্নিং। সকাল এখন 9টা বাজে। আজ হলো বৃহস্পতিবার। এখানে চাটা অর্ধেক খেয়েছি, তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে। আর তিশানের এখানে জ্বর, ভোর থেকে হঠাৎ করে খুব কাশি, গা গরম, জ্বর এসছে। এই যে পড়তে যেতে পারলো না, আন্টিকে ফোন করে দিলাম যে যেতে পারবে না। আর ঘর দোর তো কিছুই পরিষ্কার করা হয়নি, আমারও শরীরটা ভালো না, রান্নাও করিনি। আর ছোটো বৌদি আসবে, ওর জন্য একটু ওষুধ দিতে। ওর বাপের বাড়ি যাবে, যাওয়ার পথে ওকে একটু ওষুধ দিয়ে যাবে। ওষুধ ছিল ঘরে, কিন্তু ওই ওষুধগুলো অনেক দিন হয়ে গেছে, তো ওটা ডাক্তারি ওষুধ, ওই জন্য বৌদি বললো খাইও না বোন। ওই জন্য আবার ওই যে দোকান থেকে ওষুধ কিনেছিল ওখান থেকেই বলে ওর জন্য ওষুধ নিয়ে আসবে। বললো আমি বরঞ্চ আবার বলে ওষুধ নিয়ে আসি। এখন শরীরটা কেমন দেখি, গা গরম, বুঝতে পারছি, চাদরের উপর দিয়ে বুঝতে পারছি যে গা গরম। বৌদি বলল বোন আমি প্রেসক্রিপশান দেখিয়ে, আর ওর ছেলের ওষুধ আমার ছেলের ওষুধ তো একই, সেই জন্য ও বললো আমি এখান থেকে দেখিয়ে নিয়ে যাব, ওই ওষুধ আর খাইও না, কতদিন হয়ে গেছে 4-5 মাস। ও অ্যান্টিবায়োটিক নিয়ে এলে খাওয়াবো। খুব কাশছিল ভোর থেকে, তারপরে আবার দম নিতে কষ্ট হচ্ছে, বলছে আমার বুকের মাঝখানটা ব্যথা করছে, বুকে সর্দি বসে গেছে। ওই একটা অ্যান্টিবায়োটিক খাওয়ালেই সুস্থ হয়ে যাবি। মামি বলছিল তো, বলছে সানুরও হচ্ছিল, অ্যান্টিবায়োটিক খাওয়াতেই ঠিক হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য এখানে একটু চাউমিন বসিয়ে দিলাম। ফ্রিজে না গাজর, বিনস, ক্যাপসিকাম সব ছিল, কিন্তু আজকে একটু আলু দিয়েই চাউ খেতে ইচ্ছা করলো। চলুন দিয়ে দিই। আর রান্না বলতে ফ্রিজে টুকটাক খাবার আছে জানেন, ওই জন্য আজকে না রান্না হয় কি পড়ে যাচ্ছে নাকি, ওই জন্য আজকে আর রান্না বান্না সেরকম কিছু করতে হবে না। তন্ময়কে বললাম দুপুরে খেতে আসো। মা ছেলে দুজনেরই শরীর ভালো না, আমার পাটা কেমন জানে জানেন থরথর করে কাঁপছে। কেন বলুন তো, হঠাৎ করে এরকম হলো কি জানি, আমি কিছু বুঝতেও পারছি না। শরীর খারাপ থাক আর যাই থাক, পেট কি শুনবে বলুন। চাউমিন করছি, আর মাকে একটু আসতে বললাম, গতকাল 1 কৌটো ঘুগনি রেখেছি, আমি বললাম নিয়ে যাও। আর ছোটো বৌদি আসবে বললাম না তিশানের ওষুধ দিতে, ও মনে হয় বেরিয়ে গেছে। আর এখানে দেখুন কতগুলো স্টিলের টিফিন কৌটো বার করলাম। এই টিফিন কৌটোটা যে ছিল আমার মনেই নেই। এই দেখুন দুখানা, কি সুন্দর। এটা না তন্ময় যেখানে আগে কাজ করতো, দাঁড়ান লেখাটা আছে বোধহয়, দেখি। এই দেখুন, এই যে র্যামকো লেখা আছে, দেখেছেন তো? ও তো সেই সিমেন্টের এতে অ্যাকাউন্টসের কাজ করতো, হিসাবপত্র সব কিছু করতো। এইটা আর এইটা ওকে দিয়েছিল ওই কি পয়লা বৈশাখে না কিসে, ওই হালখাতাতে এরকম একটা করে টিফিন কৌটো সবাইকে দিচ্ছিল। ও পেমেন্ট আনতে গেছিলো, ওকেও একটা দিয়েছিল। চলুন, একটু তেলও লাগবে, একটু নুনও লাগবে। শরীরটা ভাল লাগছে না জানেন, মাথাটা ঘুরছে। কেন বলুন তো, কি হলো ব্যামো কি জানি বাবা। মাকে ঘুগনিটা দিয়ে দিই। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এবারে মুছে নেবো। আর রান্না বান্না একটু বেলার দিক করে বসাবো, গরম গরম ভাত করব। আর একটু ডাল করতে হবে, মুসুর ডাল সিদ্ধও আছে, যা আছে আমার আর তিশানের হয়ে যাবে। আর গতকালের একটু মাছের মাথার ডাল আছে, পেঁয়াজ কলি আলু ভাজা, 1 পিস বড় মাছের ঝাল, যা আছে তন্ময়ের হয়ে যাবে। পায়ে যেন কোনো জোর পাচ্ছি না জানেন, গ্যাস হয়ে গেছে না কি হয়েছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না। বাসনপত্রগুলো সব মাজবো, তার আগে ঘরটা মুছে নিই। তিশানের খুব জোর খিদে পেয়েছে, ও ভোর থেকেই যা কাঁপছে, আমি তখনই বুঝতে পেরেছি ওর শরীর ভালো না। আর রাত্রিরে মাঝের মধ্যে উঠে উঠে বসে আছে, সর্দিতে না দম নিতে কষ্ট হচ্ছে। বৌদি বলছে বোন ওই একটা অ্যান্টিবায়োটিক খাওয়াও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ওর ছেলের নাকি হয়েছিল, আমি তাহলে নিয়ে আসো। ঘর দোরগুলো মুছে নিলাম, বৌদি এসে ট্যাবলেটটা দিয়ে গেল। তিশানকে খাইয়ে দিয়েছি, চাউমিন খেয়ে ওই ঘরে এখন শুয়ে আছে, ওকে ওষুধটা দিয়ে দিই। আমার আবার কি ব্যামো ধরলো কি জানি বাবা, গ্যাস থেকে হচ্ছে না কি আমি তো বুঝতেও পারছি না। একটা গ্যাসের ট্যাবলেট খাবো দেখি, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে কিছু খাবো। আর মা মনে হয় এখন আসবে না, পরে আসবে, বলছে নাকি রান্না করছে, কি করছে কি জানি।
একটা বিছানার চাদর ভাবছিলাম ভিজিয়েই দেবো গরম জল দিয়ে, কারণ এই সাদা চাদরটা দুদিন যায় না জানেন, নোংরা হয়ে গেছে। ওই মতো সাদা কিছু কিনতেও চাই না আর পাততেও চাই না। তন্ময় আসার আগে ভাত পাতগুলো করে নিতে হবে। আর এখন জানেন ভাতটা গ্যাসে পুরো করছি তো, ভাতটা বেশ ঝরঝরে হচ্ছে। আসলে সরু চাল তো, ওই বন্ধ করে দিতাম না ভাত পুরো গলে যেত। তন্ময় আমাকে বলল যে ভাতটাকে গ্যাসে পুরো করো। চলুন, ঘরদোর মোছা হয়ে গেছে, তবে অনেক বাসন পড়ে আছে। আগে ব্রেকফাস্টটা করে নিই। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে 1 পিস মাছ। তবে ডালটা ফুটিয়ে নেবো, ডালটা আর মাইক্রোওভেনে ঢোকাবো না। আর ওদিকে কড়াই একটু আলু ভাজা করে নিয়েছি। এই যে আলু ভাজা করে নিয়েছি, আর ভেবেছিলাম এই শাকটা ভাজবো, কিন্তু এ আর ভেজে কি পাবো, ওই জন্য আর ভাজলাম না। ধুর, তন্ময় চলে এসছে, ওকে খেতে দিয়ে দিই। চলুন এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, ও খেয়ে নিই, তারপরে আমরা খাবো। পেঁয়াজ কলি আলু ভাজাটা অনেকটা আছে, সবটাই ওকে দিয়ে দেবো। কালকে মাথা দিয়ে ডালটা দারুণ হয়েছিল। তবে আজকে আমি আর বাসি কিছু খাবো না। মাইক্রোওভেনে মাছটা ঢুকিয়ে দিলাম, আর ডালটা একটু ফুটিয়ে নিয়েছি, ব্যাস যা আছে তন্ময়ের হয়ে যাবে। মা বললো আসবে, মা আর এলো না জানেন। উফ, বলছে নাকি কাজ আছে। ছোট বৌদি ওর মাকে নিয়ে একটু হসপিটালে ডাক্তার দেখাতে গেছে, ওই জন্য মা আর আসলো না। চলুন দিয়ে দিই ওকে। এখন প্রায় 1:30 বাজতে যায়, তিশানকেও খেতে দিয়ে দেবো। একটু আলু ভাজা নেবে কিনা আগে জিজ্ঞেস করি। সন্ধে এখন 6:30 বাজে। এখানে মা এসেছে, মায়ের দরকারে এসছে। বাবা না, মা এসছে মাছ দিতে আর মাছ রাখতে। চলুন আপনাদের দেখাই। এই দেখুন ডিপ ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে। মেজদা আজকে প্রায় 2 কিলোর কাছাকাছি কি মাছ ধরেছে মা? এটা তেলাপিয়া, লাইলন টিকা ধরেছে। এই যে এই 2টো কৌটো, এই 2খানা কৌটো মা রেখে গেছে, আগামীকাল নিয়ে যাবে। আর এই 1 কৌটো আমার জন্য। এই মাছগুলো রাখতে এসেছে। দুপুরবেলা খুব জ্বর এসেছিল, আবার ওষুধ খাইয়ে তারপরে আবার বললাম, এই দেখছি ওষুধ খাওয়ালাম, তারপরে জ্বরটা একটু কমলো। এখন রান্নাঘরে এসেছি, চা করব। মা এসেছে তাও 5:30 হবে, বল তারও আগে। তিশানের দেখুন সন্ধ্যাবেলা খাওয়া সব হয়ে গেছে। চাউমিন করেছিলাম সকালে, একটু বেশি করে করেছিলাম। আমি জানি মা আসবে, মাকে দেবো। ও বাবা, মা তো আর এলো না সকালবেলা, মায়ের আর দেখাও পেলাম না। তাই তিশানকে বললাম তুই খেয়ে নে। এখন চাটা বসাই, তন্ময় এখনো আসেনি। আমি আর মা চা খাই। পরশু দিনকে 2খানা পাঁপড়ের প্যাকেট এনেছিলাম, সেখান থেকে একটা আজকে ভাঙলাম। কি সুন্দর লাগছে খেতে, পাঁপড়গুলো বেশ ভালো ভাজা হয়েছে। দেখুন এগুলো ABCD পাঁপড়, তাই না বাবু? ABCD কি যে আকৃতি বিকৃতি করেছে বোঝাই যাচ্ছে না। কয়েকটা বোঝা যাচ্ছে, দেখুন এটা এমন T, এই যে, আর এইটা K, এই যে ABCD এগুলো। চলুন এখানে মায়ের চাটা করে নিয়েছি। পর্ব শেষ হয়ে এসছে, এবারে গল্প পর্ব শুরু হয়েছে। তবে মা এই চাটাকে ঠান্ডা করবে, আবার বলবে গরম করে দেয়া। ওই গল্প করতে করতে চা ঠান্ডা হয়ে যায়। আর আমার যেরকম বাপের বাড়ি ছাড়া ঘুরতে যাওয়ার মতো কোনো চুলোয় জায়গা নেই, আমার মায়েরও সেম। জানেন, আমার কাছেই একমাত্র ঘুরতে আসে, এছাড়া কোথাও যায় না। আর বাপের বাড়ি বলতে বছরে একবার যায়, হয়তো আজকে গেল পরের দিনই চলে এলো। আর কন্টেনারগুলো বার করেছি, তিশান ওগুলোকে নিয়ে শুরু করে দিয়েছে। অনেকগুলোই কন্টেনার আছে জানেন, শুধু একটা ভাতের বড় কন্টেনার কিনে নিলেই হয়ে যাবে।
তন্ময় বলছে শুধু শুধু ফ্লিপকার্ট থেকে ওইগুলো অর্ডার করো না, কারণ প্রায় 7-8টার মতো স্টিলের কন্টেনার বার করেছি। খাটের তলায় না একটা বড় বালতি আছে, ওই বালতির মধ্যে আমার সব কন্টেনারগুলো না আমি ঢাকনা দিয়ে রেখে দিই, যদি খুঁজে না পাই। তো ওখান থেকেই সব বার করেছি। তন্ময় বলছে যে একটা স্টিলের বড় ভাতের কন্টেনার কিনে নিয়ে আসো, 100 কি 150 যা নেবে, ব্যাস তাহলে একটা সেট হয়ে যাবে। শুধু শুধু 300-400 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে আর কিনতে হবে না। মা তো চলে গেছে, এইবারে রান্না বান্না করতে চলে এসছি। আজকে না একটু পরোটা করব। যেদিন ভাবি পরোটা করব তখন কোনো অসুবিধা হয় না, একদম পরোটা আলুর তরকারি কিছু একটা করে নিই। কিন্তু যেদিন রুটি হয়, ওরে বাবা, মাথার চুল ছিঁড়ে যায়, রুটির সাথে তরকারিটা কি করব। বিকেলবেলায় ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেবো, কারণ বললাম না শরীরটা ভালো না। তারপরে হট করে মা ফোন করলো, বললো আমি আসছি। আর মা আসলে কি বলুন তো, একটু গল্প করি, এটা ওটা একটু কথা বলি, চা খাই, ওই করতে করতেই 7:30-8টা বেজে। আজকেও ঠিক সেম 8টা বেজে গেছে। আর আমি খালি ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি, হায় রে 8টা বেজে গেল, কখন আমি পরোটা করব। আর পরোটা ভাজতে দেখবেন অনেক টাইম লাগে। তবে আজকে আমি আর ওই একটা একটা করে পরোটা ভাজবো না, 3-4টে পরোটা একসাথেই ভাজবো। ওতে ইট হোক আর পাটকেলি হোক, যা রান্না হবে তাই খেতে হবে। তবে জানেন বন্ধুরা, এই পরপর শরীর খারাপ হচ্ছে তো আমার জন্য একটা বিরক্ত লেগে যাচ্ছে। এমন নয় যে আমি ডাক্তার দেখাচ্ছি না। তন্ময় আমাকে আবার সকালবেলা বলছে কি ডাক্তার দেখাচ্ছ, যখন ওষুধ খাও তখন কমে, তারপরে আবার যেই কেসেই। কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। তবে জানেন তো, আমি যেখানে লোন দিতে যাই, যে দিদির বাড়িতে মানে লোনটা বসে আর কি, তো সেই দিদি একদিন বলছে জানো সুপ্রিয়া, তুমি বলছো তোমার মাথা ঘোরে, বলছে আমারও সেম জানো, আমি 12খানা ডাক্তার দেখিয়েছি, কলকাতা থেকে এমন কোনো জায়গা নেই, বড় বড় ডাক্তার দেখিয়েছি, কত কি রিপোর্ট করিয়েছি, কিচ্ছু হচ্ছে না, শুধু ওই গ্যাস থেকে মাথা ঘুরছে আর গা বমি করছে। এখানে আমার জন্য একটুখানি ম্যাগি করে নিলাম, একটুখানি আলু দিয়েছি জানেন, যাতে পেটটা ভরে। সন্ধেবেলা কিছু খাইনি তো খিদে পেয়ে গেছে। আর এখানে একটু আলুর দম করবো, এই যে সব জোগাড় করে নিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপরে আলুর দমটা বসাবো। লাস্টে একদম ইয়েটা করবো বাবা, একদম লাস্টে পরোটা করব। তবে আজ আর একটা একটা করে ভাজবো না, একসাথেই ভাজবো 3-4টে করে। আমার শরীরটা ভালো নেই তো, ভালো লাগছে না। এখন প্রায় 8টা 15 হতে যায়, তন্ময় এখনও আসলো না। এটা ওই ঘরে গিয়ে একটু রাখি। তবে তিশানটা লোভ দেবে আমার এই ম্যাগির ওপরে। চলুন। আর এই যে তিশানের এই যে ওষুধ, দুপুরবেলা জ্বর এসেছিলো, একটা ট্যাবলেট খাওয়াতে এখন মোটামুটি ভালোই আছে। আগামীকাল সকালে পড়া আছে, আবার বিকেলেও পড়া আছে, দুবেলা একদম পড়া রেডি করছে। আবার আগামীকাল থেকে স্কুল খুলে যাবে, 1 তারিখ থেকে স্কুল খুলবে। সকালে পড়া, বেলায় স্কুল, আবার বিকেলে পড়া, বিকেলে আবার এসে পড়া। বাবা চলুন, এটা একটু ঠান্ডা হোক, এত গরম তো খেতে পারবো না। ভাবছি পাখাটা একটু চালিয়ে দিই, পাখাটা একটুখানি চালাই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন খুব মশার উৎপাত হয়েছে জানেন। আলুর দমটা বসিয়ে দিই ততক্ষণ। একটু আলুর দম করবো, তবে কড়াইশুঁটি দেবো আজকে আলুর দমে। তিশান আবার খেতে পছন্দ করে না, কিন্তু তন্ময় কিন্তু খেতে খুব ভালোবাসে। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে টমেটোটা দিয়ে দেবো। তবে আজকে আর আলুটা ভাজবো না, আজকে একটুখানি মানে ফাঁকিবাজি করেই রান্নাটা করব আর কি। কারণ যত তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বিছানায় উঠতে পারি তত তাড়াতাড়ি ভালো। তবে আমি জানি 9:30টার আগে বিছানায় আমি পা রাখতে পারবোই না। হয়ে গেছে, পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়েছি, এবার একটু আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। একটু আগে বলছিলাম না যে দিদিভাই বলছে 12খানা ডাক্তার দেখিয়েছি, সে আবার কি বলছে জানেন, বলে কি কত টেস্ট করিয়েছি জানো, একটা রোগও ধরা পড়ছে না। একটা রোগ ধরা পড়, তাহলে না হয় ট্রিটমেন্টটা শুরু করা যায়। আমি মনে মনে ভাবছি, হায় রে, আমরা এদিকে টেস্ট করাই না, যদি রোগ ধরা পড়ে সেই ভয়ে। আর এই দিদিভাই আবার রোগকে ডাকছে যে একটা রোগ ধরা। আসলে কি বলুন তো, মানে বছরের পর বছর এরকম ডাক্তার দেখাতে হচ্ছে, এখানে সেখানে ছুটতে হচ্ছে, ওই জন্য না একটা ধিৎকার এসে গেছে। খালি ভাবছে কি যে একটা রোগ ধরা পড়লে ট্রিটমেন্টটা হবে, তাহলে হয়তো ও সেরে যাবে। সেদিনকে যখন আমি টাকা দিতে গেছি তখনও দেখছি ঝিমিয়ে বসে আছে, বলছে এখন আগের দিনকে বিয়ে বাড়ি গেছিলাম, একটুখানি খাবার খেয়েছি, কারোর কিচ্ছু হলো না, আমার যেন সকাল থেকে মাথা ঘুরছে আর গা বমি করছে। আমি ভাবছি, হায় ভগবান, আমি 2-3খানা ডাক্তার দেখিয়ে আমার হাড় দুর্বল হয়ে গেছে, 14খানা ডাক্তার দেখালে আমার হাড় তো পুরো ডানা মেলে আকাশে উঠবে। কি অবস্থা ভাবুন তো, 14
কতখানা ডাক্তার দেখিয়েছে, বলছে এমন কোনো বড় ডাক্তার নেই যে আমি দেখাইনি। এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে, একটুখানি ঝোল রাখলাম কারণ ঠান্ডা হলে না আবার শুকিয়ে যাবে। আর ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু একটুও ধনেপাতা ফ্রিজে নেই। এবারে পরোটাগুলো করে নিই, আর বললাম তো যে আজকে 3-4টে করে পরোটা একসাথে ভাজবো। পরোটাগুলো ভেজে নিচ্ছি, এখন প্রায় 9টা বাজতে যায়। পরোটা ভাজতে সময় লাগে না বলুন তো? তিশান এখনও পর্যন্ত পড়ছে, আর আমি এদিকে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে যাব বিছানায়। আমার আর শরীর দিচ্ছে না, আর এখনও তবু ভালো গরম পড়েনি। গরম পড়লে আমি যে কী করে রান্নাবান্না করবো এই ঘরে ভগবানই একমাত্র জানে। এখন হালকা ঠান্ডা আছে, তাতেই আমার ঘাম দিচ্ছে পরোটা ভাজতে ভাজতে। যাই হোক চলুন, কষ্টের কথা যত বলবো ততই বেরোবে, থামবে আর না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।